প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর মধ্যদুপুর। আজ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। ট্রেন চলে গেল, রেলগেটের জটলা শেষ। শুধু আমি, মায়াবতী তরুণী এবং রিকশাওয়ালা আটকে আছি। রিকশাওয়ালা গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে হাসি মুখে বলল, হিমু ভাই কি আমার চিনছেন? আমি শামসু, আমার মেয়ের নাম সাগরিকা। আপনার কারণে মেয়েটার জীবন রক্ষা হয়েছিল। চিনছেন হিমু ভাই? হুম। একটা পরীক্ষা আছে না, পাশ করলে মাসে মাসে টাকা পায়? সাগরিকা সেই পরীক্ষা পাশ করছে, টাকা পাওয়া শুরু করছে, এইটা সেটা কিনতে চায়। আমি বলছি, খবরদার, আগে হিমু ভাইরে পছন্দের একটা কিছু কিনা দিবি, তারপর অন্য কথা। ঠিক বলছি না? হুম। এখন বলেন, আপনার পছন্দের জিনিস কি? আইজি কিনবো। চিন্তা ভাবনা করে বলি, হুট করে বলতে পারবো না। আগে খাওয়া দাওয়া করতে হবে, ক্ষুধায় জীবন যাওয়ার উপক্রম। ঢাকা শহরের সবচেয়ে ভালো মোরগ পোলাও কোথায় পাওয়া যাবে? পুরান ঢাকায় যাইতে হবে, শাইনি পালোয়ান। চলো যাই। আমি রিকশায় উঠে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, চলো মোরগ পোলাও খেয়ে আসি। মেয়েটা চোখ মুখ খিচিয়ে কঠিন গলায় বলল, আপনি আমাকে মোরগ পোলাও খাওয়াবেন কেন? আমি বললাম, তোমার খিদে লেগেছে, এই জন্য। মেয়েটি গলার স্বর আরো তীক্ষ্ণ করে বলল, আমার খিদে লাগলে আপনি কেন আমাকে খাওয়াবেন? আমি বললাম, ঝামেলা করবে না। সারাদিন রিক্সা নিয়ে ঘুরেছ, ভাড়া দিতে পারোনি, আবার ঝগড়া। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব, এর মধ্যে যদি রিক্সায় না উঠো, 3টা থাপ্পড় দিয়ে চলে যাব। 1, 2, 3 বলার আগেই মেয়েটা চোখ মুছতে মুছতে রিক্সায় উঠল। রিক্সাওয়ালা বলল, আপনারে চিনে নাই, এই জন্য ভয় করছে, চিনলে লাফ দিয়া কুলে উঠে বসত। আমি বললাম, তোমার ওই দোকানে আইটেমে কি কি পাওয়া যায়? রিক্সাওয়ালা মহানন্দে রিক্সার প্যাডেল চাপতে চাপতে বলল, গ্লাসি পাইবেন, খাসির মাংস দেয়া বানায়। এমন গ্লাসি আপনার বেহেস্ত পাইবেন না। মুরগ পোলাওয়ের সঙ্গে গ্লাসি যায়? অবশ্যই যায়, কেন যাইব না, স্যালসালাইয়া যায়। ঠিক আছে, মোরগ পোলাও এবং গ্লাসি, সাথে আর কি? কোয়েল পাখির রোস্ট খাবেন? পেটের ভিতর থাকবে পাখির ডিম। অবশ্যই খাবো, দাম আছে কিন্তু। দাম কোনো বিষয়ই না, একদিনই তো খাবো, রোজ রোজ তো খাচ্ছি না। মেয়েটা শক্ত হয়ে বসে আছে। ঘটনার আকস্মিকতায় সে কিছুটা দিশেহারা, তার হাতের আঙুল কাঁপছে, খুব সম্ভবত টেনশন এবং ক্ষুধার কারণে। তোমার নাম কি? আমার নাম জেনে কি করবেন? আমি একজনকে মোরগ পোলাও, গ্লাসি এবং ডিমসহ কোয়েল পাখির খাওয়াবো, তার নাম জানবো না? আমার নাম রানু। থাকো কোথায়? মহিলা হোস্টেলে, হাতিরপুলের কাছে। মহিলা হোস্টেলে কত টাকা বাকি পড়েছে? আমার ধারণা মহিলা হোস্টেলের বাকি শোধ করার জন্যই তুমি ঘুরছ। টাকা জমা দেবার আজই কি শেষ দিন? রানু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, আপনি জেনে কি করবেন? আমাকে টাকাটা দিবেন? দেব। বিনিময়ে আমাকে কি করতে হবে? আপনার সঙ্গে শুতে হবে? আমি কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে স্পষ্ট গলায় বললাম, হ্যাঁ। রানু এখন মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ রক্তবর্ণ, দাঁত দিয়ে ঠোঁট চেপে আছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। আমি বললাম, রানু শোনো, তুমি ভয়াবহ সমস্যায় পড়েছ। সমস্যা থেকে বের হওয়ার জন্যে অন্য পুরুষের সঙ্গে শুয়ে টাকা রোজগারের চিন্তা করছো বলেই আমাকে এমন কুৎসিত কথা বলতে পারলে। রানু ফোপাতে ফোপাতে বলল, সরি। আমি তোমাকে একটা ঠিকানা লিখে দেব, এই ঠিকানায় চলে এসো, দেখি কোনো চাকরি দেওয়া যায় কিনা। আমার জন্যে আপনাকে কিছু করতে হবে না। আচ্ছা যাও, কিছু করব না। হোস্টেলের টাকাটা আপনার কাছ থেকে ধার হিসেবে নেব, যথাসময়ে ফেরত দেব। আমার 3,000 টাকা লাগবে। 3,000 টাকা কি আছে আপনার সঙ্গে? আছে। আরেকটা কথা আপনাকে বলি, আপনি নিজেকে যতটা ভালো মানুষ প্রমাণ করতে চাইছেন, ততটা ভালো মানুষ আপনি নন। কিভাবে বুঝলে?
আমি মানুষের চোখের দিকে তাকিয়েই বুঝতে পারি সে ভালো না মন্দ। কখন থেকে পারো? ছোটবেলা থেকে? রানু জবাব না দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তার শরীরে কাঁপুনি থেকে বুঝতে পারছি সে কান্না আটকানোর চেষ্টা করছে। আমি বললাম, টাকাটা যে আমাকে ফেরত দেবে, কিভাবে দেবে? তোমার ভাগভঙ্গি পরিষ্কার বলছে তুমি গভীর জলে পড়েছ। কারো কাছ থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে? আপনার টাকা পেলেই তো হলো। কোথা থেকে পাচ্ছি সেটা জেনে কি করবেন? যাই হোক, আপনাকে বলছি, আমি কিডনি বিক্রি করছি। এক ভদ্রলোক কিনবেন বলে কথা পাকা হয়েছে। ক্রস মেসিং আরো কি কি যেন আছে, সব করা হয়েছে। কত টাকা বিক্রি করছো? 1,00,000 টাকা। যে এজেন্ট বিক্রির ব্যবস্থা করেছে তাকে 10,000 দিতে হবে। আমি পাবো 90,000। 90,000-এর কিডনি খারাপ না। টাকাটা হাতে পাচ্ছ কবে? এই মাসের 18 তারিখ। অর্ধেক টাকা পাবো, বাকি অর্ধেক ট্রান্সপ্ল্যান্টের পরে। যিনি তোমার কিডনি কিনছেন তার নাম জানো? রানু বলল, কার জন্য কিডনি কেনা হচ্ছে তা আমি জানি না। মাজেদা বলে একজন মহিলা সব ব্যবস্থা করেছেন। নিউ স্কাটনে থাকেন। আমি বললাম, হলিকাও? পবিত্র গাভী। রিকশাওয়ালা বলল, গাভীর কথা কি বলছেন স্যার? গাভীর কথা কিছু বলি নাই, তুমি রিক্সা চালাও। রানু খাওয়া দাওয়া প্রায় স্বাভাবিক হয়ে গেল। সে বলল, আমি একটা মিষ্টি পান খাবো। তার চোখে চকচকে ভাব আগে ছিল না, এখন চলে এসেছে। তাকে পান কিনে দেয়া হলো। সে পানের পিক ফেলতে ফেলতে বলল, আমি এমনিতে পান খাই না, শুধু বিয়ে বাড়িতে গেলে পান খাই। একবার জর্দা দেয়া পান খেয়ে বিয়ে বাড়িতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার বান্ধবীর বিয়ে, ওর নাম হাসি। আমরা ওকে খেপানোর জন্য বলতাম, হাসি রজবালির খাসি। রজবালিটাকে? রজবালি কেউ না, এমনি একটা নাম। মজার ব্যাপার কি জানেন? ওর বিয়ে যার সঙ্গে হয়েছে তার নাম রজবালি, গার্মেন্টস ফ্যাক্টরির ম্যানেজার। অদ্ভুত না? কিছুটা অদ্ভুত। রানু বলল, মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটে। আজ যেমন ঘটছে। যখন খাচ্ছিলাম তখন হঠাৎ মনে হলো আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আজকের তারিখটা জানেন? 17ই মে। আজ আমার বাবার মৃত্যুদিন। উনি মারা গিয়েছিলেন দুপুর 2টায়। আমি যখন খাওয়া শুরু করি তখন বাজে দুপুর 2টা। আমি ঘড়ি দেখছিলাম তো, আমি জানি। খাবার সময় আমি যে কাঁদছিলাম আপনি দেখেছেন? প্লেটে কয়েক ফোঁটা চোখের পানি পড়েছিল। দেখেছি। কাঁদছিলাম কারণ আমার স্পষ্ট মনে হচ্ছিল আমার বাবা ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছেন। আমার পিঠে হাত বুলাতে বুলাতে বলছেন, মা, আরাম করে ভাত খা। খাওয়ার সময় প্লেটে চোখের পানি ফেলতে নেই। এরকম কেন মনে হলো শুনতে চান? চাই। আরেকদিন বলবো। একদিনে অনেক কথা বলে ফেলেছি। আচ্ছা বলুন তো, আমি কি দেখতে খারাপ? খারাপ না, তবে রসগোল্লাও না। কিছু একটা আমার মধ্যে আছে, ভয়ঙ্কর রিপালসিভ কিছু। এখন পর্যন্ত কোনো ছেলে আমার প্রেমে পড়েনি। অথচ প্রতি রাতে ঘুমোতে যাওয়ার সময় আমি চিন্তা করি একটা ছেলে আমার প্রেমে পড়েছে, আমার মন ভুলাবার জন্যে হাস্যকর সব কাণ্ডকারখানা করছে। কিরকম হাস্যকর কাণ্ডকারখানা? এক এক রাতে এক এক রকম ভাবি। কাল রাতে ভেবেছি একটা ছেলে ব্লেড নিয়ে আমার ঘরের বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলবে, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি ব্লেড দিয়ে আমার হাতের শিরা কেটে ফেলব। তুমি রাজি হয়েছ? অবশ্যই রাজি হব। যে কোনো ছেলে এই ধরনের কথা বললে আমি রাজি হব। না, তা হবে না। রিকশাওয়ালা শামসু বললে রাজি হবে না। রানু কাঁদো কাঁদো গলায় বলল, রিকশাওয়ালাকে আপনি টেনে আনলেন কেন? আপনি তো অদ্ভুত মানুষ। আমি বললাম, তুমি যখন রাজি হলে তখন ছেলেটা কি করলো? রানু বলল, আপনাকে আর কিছুই বলবো না। এতক্ষণ বকবক করেছি বলে নিজের উপর রাগ লাগছে। আমি আপনার সঙ্গে ফেরত যাব না, আলাদা রিক্সা নিয়ে যাব। তাহলে বিদায়। রানু বলল, বিদায়। আপনি আমাকে যত্ন করে খাইয়েছেন, কোনো একদিন সেটা আমি শোধ করব। যত তাড়াতাড়ি পারি করব, প্রমিস। রানু চলে গেল। আমিও রওনা হলাম। হাতে অনেক সময়। মাজেদা খালার সঙ্গে দেখা করা দরকার। মাজেদা খালার সঙ্গে দেখা করার পর হাসপাতালে চলে যাব। দেখে আসবো পল্টু স্যারকে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ হাত খালি। টাকা যা ছিল
রানুকে দিয়ে দিয়েছি। ৩,০০০ টাকা দেবার কথা, তার চেয়ে বেশি দিয়েছি। কত বেশি বুঝতে পারছি না। ভরপেট খাওয়ার পর কড়া রোদে হাঁটার অন্যরকম মজা আছে। মনে হয় নেশা করে হাঁটছি। ছাতিম গাছের ফুলের গন্ধ শুকলে যেরকম নেশা হয়, সেরকম নেশা। মাজেদা খালা দরজা খুলে বললেন, তোরে কি অবস্থা? মনে হচ্ছে ঘাম দিয়ে গোসল করেছিস। এক্ষুনি বাথরুমে ঢুকে পড়, সাবান ডলে গোসল দে। তার আগে লেবুর শরবত করে দিচ্ছি, শরবত খা। ফ্যানের নিচে দাঁড়িয়ে থাক, শরীর ঠান্ডা হোক। আমি ফ্যানের নিচে দাঁড়িয়ে শরীর ঠান্ডা করতে লাগলাম। মাজেদা খালা ঘরের এসিও ছেড়ে দিয়েছেন। ঘর দ্রুত শীতল হচ্ছে। রোদে হাঁটার নেশা ভাবটা কেটে যাচ্ছে। মাজেদা খালা শরবত নিয়ে এলেন। চিনির শরবত না, লবণের শরবত। প্রচুর ঘাম হলে এই শরবতই নাকি খাবার বিধান। তুই কি আমার কাছে কোনো কাজে এসেছিস? হুম, আমারও তাই ধারণা। ভর দুপুরে বিনা কাজে আসার মানুষ তুই না। কাজটা কি? বিশেষ একটা ধর্ম নিয়ে আমি গবেষণা করছি। তুমি এই বিষয়ে কি জানো তাই জানতে এসেছি। ধর্ম বিষয়ে আমি কি জানব? তোর খালু সাহেব জানতে পারেন। সে দেশে নেই, জাপান গিয়েছে। তুমি যা জানো তাই শুনি। কি ধর্ম সম্পর্কে জানতে চাস? কক্কক ধর্ম। কক্কক ধর্ম আবার কি? এই প্রথম এমন এক ধর্মের নাম শুনলাম। পল্টু স্যার যে কক্কক শব্দ করে এই বিষয়ে জানতে চাচ্ছি। মাজেদা খালা বিরক্ত হয়ে বললেন, সহজ কথা সহজে বলতে পারিস না? আমি ভাবলাম কি নাকি ধর্ম। আমি যতদূর জানি, কক্কক করার কারণে স্যারের বিয়ে ভেঙে গিয়েছিল। এটা কি সত্যি? মাজেদা খালা বললেন, তোকে কে বলেছে? পল্টু ভাইজান বলেছেন? হুম, স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার বিয়ে করেননি কেন? তখন বললেন। মাজেদা খালা তীক্ষ্ণ গলায় বললেন, কার সঙ্গে বিয়ের কথা হচ্ছিল সেটা কি বলেছে? না। যাক, এইটুকু সেন্স তাহলে আছে। তোমার সঙ্গে বিয়ে হতে যাচ্ছিল? হুম। বিরাট বড়লোকের ছেলে, গাড়ি বাড়ি এইসব দেখে বাবা রাজি হয়ে গেলেন। আর আমি নিজেও তাকে পছন্দ করতাম। পছন্দ করার মতোই মানুষ। বিয়ে করতে এসেছে, বরযাত্রীর সঙ্গে বসেছে। টেনশনের কারণে মনে হয় কিছু একটা হয়েছে, শুরু করলো কক কক। আমার বড় চাচা মিলিটারি কর্নেল। তিনি বললেন, জামাই কক কক শব্দ করছে কেন? সমস্যা কি? পল্টু ভাইজান বড় চাচার হুঙ্কারে আরো বেশি ভয় পেয়ে গেলেন। জোরে জোরে কক কক করতে লাগলেন, এত জোরে যে ভেতর বাড়ি থেকে শোনা যায়। বিয়ে ভেঙে গেল। আমি বললাম, পল্টু স্যারের সঙ্গে তোমার বিয়ে হলে খারাপ হতো না। মানুষটা শুধু যে ভালো তা না, অন্যরকম ভালো। মাজেদা খালা চাপা গলায় বললেন, জানি। আমি বললাম, ওনার শোবার ঘরে তোমার যে একটা বাঁধানো ছবি আছে, এটা কি জানো? না তো। বয়সকালে তুমি যে কি রূপবতী ছিলে, ছবিটা না দেখলে বিশ্বাস করাই মুশকিল। প্রথম কিছুদিন আমি চিনতেই পারিনি যে এটা তোমার ছবি। মাজেদা খালা বললেন, তোর দায়িত্ব হচ্ছে আজই ছবিটা সরিয়ে ফেলা। অন্য লোকের স্ত্রীর ছবি তিনি কেন নিজের ঘরে রাখবেন? ছি, আজ দিনের মধ্যে তুই ছবি সরাবি। আমি বললাম, এই কাজটা আমি করব না খালা। বেচারার কিছুই তো নেই, থাকুক না একটা ছবি। মাজেদা খালা চট করে আমার সামনে থেকে সরে গেলেন। বুঝতে পারছি হঠাৎ তার চোখে পানি চলে এসেছে। প্রকৃতি মাঝে মাঝে মানুষকে এমন বিপদে ফেলে। চোখে পানি আসার সিস্টেম না থাকলে জীবনযাপন হয়তো সহজ হতো। হাসপাতালের ৩১ নম্বর কেবিনে পল্টু স্যার হতাশ ভঙ্গিতে শুয়ে আছেন। তার গায়ে হাসপাতালের হাস্যকর সবুজ জামা। এই জামায় রোগীর সুবিধার জন্য বোতাম থাকে না, পেছন দিকে ফিতা থাকে। হাতড়ে হাতড়ে সেই ফিতা বাঁধতে হয় বলে বেশিরভাগ সময় আমদাগিট্টু লেগে যায়। প্রয়োজনের সময় এই জামা খোলা যায় না। রোগী তো পারেই না, নার্সরাও পারে না। পল্টু স্যারের হাতে টিভির রিমোট কন্ট্রোল। তিনি তাকিয়ে আছেন টিভির দিকে। টিভি কিন্তু বন্ধ। ফিনাইল গন্ধমুক্ত হোটেলধর্মী হাসপাতাল। ইদানিং এই ধরনের হাসপাতাল বাংলাদেশে প্রচুর হচ্ছে। এই হাসপাতালগুলোর লক্ষ্য রোগীকে 5 স্টার হোটেলের আনন্দে রাখা। চিকিৎসা অনেক পরের ব্যাপার। সমস্যা হচ্ছে
রোগীরা চাচ্ছে চিকিৎসা। 5 স্টার হোটেলে আরামে থাকতে চাইলে তারা 5 স্টার হোটেলেই যেত, হাসপাতালে ভর্তি হতো না। স্যার, টিভিতে কি দেখছেন? পল্টু স্যার চমকে আমার দিকে তাকিয়েই হাহাকার ধ্বনি করলেন। হিমালয়, সর্বনাশ হয়ে গেছে। আমি চোখে অন্ধকার দেখছি। মহা সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে? হাসপাতালে পড়ার জন্যে একটা প্যাকেটে বই আলাদা করে রেখেছিলাম, প্যাকেটটা ফেলে এসেছি। বই ছাড়া রাত কাটাবো কিভাবে? আমার ঝুলির ভেতর একটা গল্পের বই আছে, এতে কাজ চলবে? পল্টু স্যার আনন্দিত গলায় বললেন, অবশ্যই কাজ চলবে। আমার বই হলেই চলে। কি বই সেটা কোনো ব্যাপার না। স্যার, আমি যে বইটা এনেছি তার নাম বিড়াল আমার সিম কার্ড দুধে ভিজিয়ে খেয়ে ফেলেছিল। অতি আধুনিক লেখা। পল্টু স্যার বললেন, সিম কার্ড বিড়াল দুধে ভিজিয়ে কিভাবে খাবে? কার্ডটা ধরবে কিভাবে? থাবা দিয়ে তো কিছু ধরা যায় না। বিড়াল দাঁতে কামড় দিয়ে কাঠ ধরেছিল, সেইভাবেই দুধের বাটিতে ডুবিয়েছে। পল্টু স্যার বিস্মিত হয়ে বললেন, বিড়াল সিম কার্ড খায় এটাই জানতাম না। ছাগল সবকিছু খায় এটা জানি। আচ্ছা শোনো, এটা কি হাসির বই? হাসির বই না স্যার, খুব সিরিয়াস বই। পরাবাস্তবতা। পল্টু স্যার বললেন, অন্য কোনো বিষয় নিয়ে আমার সমস্যা নাই, শুধু হাসির ব্যাপারগুলো নিয়ে সমস্যা। একটা জোকসের বই অনেকদিন আগে পড়েছিলাম, কিছুই বুঝতে পারি নাই। তোমাকে একটা বলবো, তুমি কিছু বুঝতে পারো কিনা বলুন। এক প্রেমিক তার প্রেমিকাকে গাড়ি চালানো শেখাচ্ছে। প্রেমিকা ব্যাক ভিউ মিরর দেখিয়ে বলল, আয়নাটা এমনভাবে ফিট করেছে যে মুখ দেখা যায় না, চুল ঠিক করতে পারছি না। প্রেমিক বলল, ওই আয়নাটা পেছন দেখার জন্য। তখন প্রেমিকা বলল, ছি ছি কামাল ভাই, আপনি এত অসভ্য কেন? এই হলো গল্প, বুঝলে? এখন তুমি বলো, ছেলেটা অসভ্যতা কি করেছে? সত্যি কথা বলার মধ্যে কোনো অসভ্যতা আছে? জি না। আমি গল্পটা নিয়ে অনেক চিন্তা করেছি, কিছুই বের করতে পারি নাই। আচ্ছা শোনো, এমন কি হতে পারে যে প্রেমিক গাড়ি চালানো শেখাচ্ছে এটাই হাসির ব্যাপার? হতে পারে, আমিও তাই ভেবেছি। মেয়েটি গাড়ি চালানো শিখবে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে, কিংবা তাদের বাসার ড্রাইভারের কাছে। প্রেমিকের কাছে কেন? যুক্তিযুক্ত কথা বলেছেন স্যার। তারপরেও মেয়েটার আচরণ ঠিক না, সে ছিছি করে উঠবে কেন? অবশ্য মেয়েটার মেজাজ খারাপ, সে মুখ দেখতে পারছে না, মাথার চুল ঠিক করতে পারছে না। মেজাজ খারাপের কারণে সে ছিছি বলেছে। স্যার, হতে পারে। আপনি বরং বই পড়ুন, কিংবা ঘুমিয়ে পড়ুন। আপনাকে দেখলেই মনে হচ্ছে আজ আপনার শরীর খারাপ। ঠিকই বলেছ, চোখ জ্বালা করছে। তুমি বইটা পড়ে শোনাও। আমি বই হাতে নিলাম। পল্টু স্যার আধশোয়া হয়ে আছেন, গভীর আগ্রহ নিয়ে পরাবাস্তব গল্প শুনছেন। তার চোখে শিশুর মুগ্ধতা। বিড়ালটা নাদোষ নুদোষ কিন্তু অন্ধ। তার জগৎ ধূসর। তার চোখ পিটপিট করে, কিন্তু সে দেখে না। তার সামনে দুধের বাটি, বাটিতে দুধ নেই, কিংবা ছিল। দুষ্টু বিড়াল দেখতে পায়নি, কারণ সে অন্ধ। প্রথম তার যখন চোখ ফুটল, তখন তার মা বলল, ডার্লিং, দেখো কি সুন্দর পৃথিবী। সে পৃথিবী দেখে বিরক্ত হলো। কি কুৎসিত! তখন সে নিজে নিজে অন্ধ হয়ে গেল। যে চোখে দেখে না সে কথা বেশি বলে। বিড়ালের মা তাকে একটা গ্রামীণ মোবাইল সেট উপহার দিল। সেখানে কোনো সিম কার্ড ছিল না। সে সিম কার্ড কিনতে গ্রামীণের সেল সেন্টারে গেল। সেল সেন্টারে পরিচালক একজন তরুণী, তার বয়স ১৯। তিনি বৃশ্চিক রাশির জাতক। আজ তাড়াহুড়া করে এসেছেন বলে শাড়ি পরে আসতে পারেননি। তার সুগঠিত স্তন ভোরের আলোয় ঝলমল করছে। তার স্তন যুগল দেখেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, অনাগ্রতা পূজার কুসুম দুটি। সৌভাগ্যক্রমে রবীন্দ্রনাথ তখন একটা সিম কার্ড কিনতে এসেছিলেন। তার ইচ্ছা, বিভিন্ন তরুণীদের তিনি টেলিফোন করে জানতে চাইবেন, সখী, ভালোবাসা কারে কয়। পল্টু স্যার বিস্মিত হয়ে বললেন, এখানে রবীন্দ্রনাথ কোথা থেকে এলেন? আমি বললাম, পরাবাস্তব গল্পে সবকিছুই সম্ভব। রবীন্দ্রনাথ হাফ প্যান্ট পরে
বিড়ি ফুকাতে ফুকাতে চলে আসতে পারেন। নিউ মার্কেট কাঁচা বাজার থেকে রাতা মুরগি এবং হিদল শুটকি কিনে তার স্ত্রী মৃণালী দেবীকে বলতে পারেন, ওগো, মুরগির সালন করো, হিদলের ভর্তা করো, আর আমাকে কাদের সিদ্দিক সাহেবের গামছাটা দাও, পুকুরে একটা ডুব দিয়ে আসি। কাদের সিদ্দিকের গামছা মানে? পলিটিক্যাল গামছা স্যার, টেকসই, সহজে রং যায় না। পল্টু স্যার বললেন, এসব কি বলছো? তোমাকে বই পড়ে শোনাতে হবে না, তুমি বাসায় চলে যাও, ঘুমাও। আমি রাতে হাসপাতালেই থাকবো। ঘুমাবো কোথায়? ঘুমাবে কোথায়? ঘুমাবো না, জেগে থাকবো। কাল সারা রাত জেগেছিলাম, তার আগের রাতেও জেগেছিলাম। কেন? বাবার উপদেশ। বাবা বলে গেছেন, মাসে 3 দিন 3 রাত ঘুমাবি না, এক পলকের জন্যও চোখের পাতা এক করবি না। পল্টু স্যার বললেন, কেন? আমি বললাম, স্লিপ ডিপ্রাইভেশন হলে কিংবা মস্তিষ্কে অক্সিজেনের অভাব হলে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আমার বাবা চাচ্ছিলেন যেন আমি এই সব ঘটনা দেখি। পল্টু স্যার বললেন, তাহলে আমিও তোমার মতো জেগে থাকব, সেটা খারাপ না, জাগরণে যাই বিভাবরী। পল্টু স্যার জেগে থাকার চেষ্টা প্রাণপণ করলেন বলেই মুহূর্তেই ঘুমিয়ে গেলেন। আমি জেগে রইলাম। মাঝে মাঝে ঘুমে চোখ জড়িয়ে আসে। আমি বলি, এই চোখ বাবারা, জেগে থাকো, তোমরা দুজনই ভালো, দুজনই লক্ষ্মী, সোনার চাঁদের কণা। স্লিপ ডিপ্রাইভেশন এক ধরনের ঘোর তৈরি করে। বাস্তব জঙ্গল বিড়ালের সিম কার্ড খাওয়া জগৎ হয়ে যায়। রিয়েলিটির সংশয় তৈরি হয়। যেমন শেষ রাতে আমার কাছে মনে হলো কেবিনে একটা অন্ধ বিড়াল ঢুকেছে। সে ছুটাছুটি করতে গিয়ে খাটের পায়ের সঙ্গে বাড়ি খাচ্ছে এবং মিউ মিউ করছে। কয়েকবার ঘন ঘন পলক ফেলার পর বিড়াল অদৃশ্য হয়ে গেল। তবে সমস্যার সমাধান হলো না। তখন দেখলাম খাটে মাজেদা খালা শুয়ে আছেন, পল্টু স্যার না। আমি বললাম, খালা, তুমি এখানে কেন? খালা বললেন, তাতে তোর কোনো সমস্যা? আমি কি করব না করব তা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমিই তাহলে তোমার প্রভু। হেয়ালি কথা বন্ধ করবি? অন্ধ বিড়ালটা দেখেছ খালা? না তো। তোমার মোবাইলটা সাবধানে রাখো। বিড়াল অন্ধ হলেও দুষ্ট আছে। মোবাইল খুলে তোমার সিম কার্ড খেয়ে ফেলবে। কি সর্বনাশ! আগে বলবি না? দুনিয়ার নাম্বার আমার এই সিম কার্ডে। এটা খেয়ে ফেললে আমার গতি কি হবে? স্লিপ ডিপ্রাইভেশনে বেশিক্ষণ থাকতে পারলাম না। ভোরবেলা ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে বাবাকে স্বপ্নে দেখলাম। বাটি ভর্তি গরম দুধ নিয়ে বসেছেন, পাউরুটি দুধে চুবিয়ে চুবিয়ে খাচ্ছেন। আমি বললাম, কি খাচ্ছ বাবা? বাবা বললেন, পাউরুটি খাচ্ছি। শরীরটা গেছে, সহজ পাচ্য খাবার ছাড়া কিছু খেতে পারি না, অম্বল হয়। চোখে রকম পিটপিট করছো কেন? চোখে কি কোনো সমস্যা? চোখে দেখি না। কবে থেকে দেখো না? দিন তারিখ ডায়েরিতে নোট করে রাখি নাই। খুব সমস্যা হচ্ছে? না, খুব আরাম হচ্ছে। গাধা ছেলে। পরকালে মানুষ অন্ধ হয় এটা জানতাম না। আমার ধারণা ছিল পরকালে সবার চিরযৌবন এবং চুপ কর, কটকট করে কথা বলবি না, শান্তিমতো নাস্তা খেতে দে। খাটের উপর শুয়ে আছে এই বুড়োকে। তুমি তো চোখে দেখো না, বুঝলে কি করে খাটে এক বুড়ো শুয়ে আছে? অনুমানে বুঝেছি। এই বুড়োর সমস্যা কি? উনার সমস্যা কিডনি। 2টা কিডনি, 2টাই অচল। আচ্ছা বাবা, ভালো কথা, এইসব ক্ষেত্রে মহাপুরুষদের ভূমিকা কি হবে? মহাপুরুষ কি তৎক্ষণাৎ নিজেরটা দিয়ে দিবেন? না। না কেন? মহাপুরুষদের জীবনের মূল্য অনেক বেশি। তাদেরকে বেঁচে থাকতে হবে। ভালো খাওয়া দাওয়া, শান্তির নিদ্রা তাদের প্রয়োজন। বাবা, তুমি তো এক এক সময় এক এক কথা বলো। বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন, ঠিকই ধরেছিস। অন্ধ হবার পর থেকে কথা খানিকটা এলোমেলো হয়ে গেছে। যাই হোক, তুই শান্তিতে ঘুমো। 3বার বল, ঘুম শান্তি, ঘুম শান্তি, ঘুম শান্তি। আরামের ঘুম হবে। আমি 3বার ঘুম শান্তি বললাম। সারা জীবন শুনেছি ওম শান্তি, এখন শুনছি ঘুম শান্তি। সমস্যা নেই, আমার ঘুম দিয়ে কথা।
লাশকাটা ঘরের শান্তিময় জীবনানন্দ স্টাইলের নিদ্রা। আমার ঘুম ভাঙল এক বুড়োর কথাবার্তায়। পল্টু স্যারের সঙ্গে এই বুড়ো হম্বিস্তম্ভের ভঙ্গিতে কথা বলছেন। গলা মিষ্টি, বিশেষ ভঙ্গিতে কর্কশ করার চেষ্টা চলছে। কর্কশ হচ্ছে না। যে কথা বলছে সে সঙ্গীত শিল্পী হলে নাম করত। মেঝেতে শুয়ে ঘুমাচ্ছে একে। তোমার সার্ভেন্ট? কেয়ারটেকার, নাম হেমু। যে সার্ভেন্ট তাকে সার্ভেন্ট বলবে, কেয়ারটেকার আবার কি? সার্ভেন্ট শুনতে খারাপ লাগে। খারাপ লাগার কিছু নাই। যে যা তাকে তাই বলতে হবে, নয়তো এরা মাথায় উঠবে। এর নাম কি? হিমালয়। বাহ বাহ, নামের তো বিরাট বাহার। 9টা বাজে, এখনো শুয়ে ঘুমাচ্ছে। এই শুনো, এই। আমি চোখ মেললাম। ঘুম আগেই ভেঙেছিল। এখন চোখ পিটপিট করছি। বুড়োকে দেখছি। সৌম্য চেহারা, দাঁড়িয়ে আছে। পরেছেন নীল রঙের আসকান। হাতে বাহারি ছড়ি থাকার কারণে নাটকের সম্রাট শাহজাহানের মতো লাগছে। ভদ্রলোক বললেন, তোকে রাখা হয়েছে রোগীর সেবা করার জন্য, আর তুই হা করে ঘুমাচ্ছিস? আমি বললাম, সরি। খবরদার, আর কোনোদিন সরি বলবি না। চাকর বাকরের মুখে সরি, থ্যাংক ইউ এইসব মানায় না। আর শোন, তোকে হিমালয়, কাঞ্চনজঙ্ঘা এইসব ডাকতে পারবো না। এখন থেকে তোর নাম আব্দুল, বুঝেছিস? বুঝেছি স্যার। আমি পল্টুর আপন চাচা। চাচা, সালাম আলাইকুম। আমাকে চাচা ডাকবি না। তোর সঙ্গে আমার আত্মীয়তা নাই। আমাকে ডাকবি স্যার। ইয়েস স্যার। চিৎকার করে ইয়েস স্যার বলবি না। তুই মিলিটারিতে ঢুকস নাই। বদপোলা। চাকরদের স্টাইলে অর্থহীন হাসি দিলাম। বাড়ির দামি কোনো কাচের জিনিস ভাঙলে চাকর এবং বুয়ারা যেরকম হাসি দেয়, সেই হাসিতে লজ্জা থাকে, অপ্রস্তুত ভাব থাকে, কঠিন হাসি। বৃদ্ধ বললেন, আমি গাড়ি নিয়ে এসেছি। রুগীকে তার বাসায় নামিয়ে দিব। তুই হাসপাতালের অফিসে যা। রিলিজের বিষয়ে কি করতে হবে খোঁজ নে। আমি ঘর থেকে বের হতে হতে শুনলাম পল্টু স্যার বললেন, চাচা, তুই তুই করে বলছেন কেন? বুড়ো খেকিয়ে উঠে বলল, তুই করব না তো কি আপনি আপনি করে কোলে বসাবো? পল্টু শোন, ছোট জাতকে ছোট জাতের মতো রাখতে হয়। আদর দিলে লাফ দিয়ে মাথায় ওঠে। মাথায় উঠেই ক্ষান্ত হয় না, মাথায় হেগে দেয়। মাথায় হেগে দিবে কেন? তাদের স্বভাব হাগা, এই জন্যই হাগবে। জটিল এই বৃদ্ধ সম্পর্কে পরের কয়েকদিন যা জানলাম তা হচ্ছে, এই বৃদ্ধের নাম আব্দুস সাত্তার, হোমিওপ্যাথি চিকিৎসক। টিকাটুলিতে তার চেম্বার। চেম্বারের নাম শেফা ক্লিনিক। নিচে লেখা ধানমন্ডির হোমিও চিকিৎসক। এ সত্তার, MC, MR, PL, ডাবল স্বর্ণপদক প্রাপ্ত। ধনন্তরী বানান ভুল। MC, MR, PL এ কি হয় তা জানা যায়নি। আমি ওনার ক্লিনিকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম। উনি চশমার ফাঁক দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুই চাকর, তুই থাকবি চাকরের মতো। তুই MCর বুঝবি কি? আর তুই এখানে এসেছিস কেন? আমার চেম্বারে তোর দরকার কি? স্যারের জন্যে ওষুধ নিতে এসেছি। ওনার ঘুম কম হচ্ছে। হোমিওপ্যাথিতে ঘুমের ওষুধ আছে? গাধার মতো কথা বলবি না। এমন ওষুধ আছে, 1 ফোঁটা খাওয়াই দিলে হাতি 7 দিন ঘুমাবে। আমি মুখ শুকনা করে বললাম, হাতিরা কি আপনার কাছ থেকেই ওষুধ নেয়? আব্দুস সাত্তার বেশ কিছুক্ষণ হতবম্ব ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে থেকে তার অ্যাসিস্ট্যান্টকে বললেন, এই গাদাটাকে কানে ধরে চেম্বার থেকে বের করে দাও। আর কোনোদিন যদি দেখি এই বটটা আমার চেম্বারে ঘুরঘুর করছে, তাহলে সবার চাকরি যাবে। আব্দুস সাত্তার সাহেবের সম্পর্কে আর যা জানলাম তা হলো, তার একটাই ছেলে। ছেলের নাম সোহাগ। বয়স 18-19। এলাকার ক্যারাম চ্যাম্পিয়ন। তিনি বোর্ড 20 টাকা বাজিতে সারাদিন ক্যারাম খেলেন। সন্ধ্যার পর বাজি জেতা টাকায় ফেন্সি ডিল খেয়ে ঝিম ধরে থাকে। তার ফেন্সি বন্ধুদের নিয়ে হঠাৎ হঠাৎ ছোটখাটো ছিনতাই করে। ভদ্র ছিনতাই, যেমন কোনো বৃদ্ধ সন্ধ্যার পর রিক্সা করে বাড়ি ফিরছে, তখন সোহাগ চেঁচিয়ে বলবে, এই যে মুরব্বি, আপনার কি যেন পড়ে গেছে। তখন রিক্সা থামবে। বৃদ্ধ কি পড়ে গেছে দেখার জন্যে পেছনে তাকান। সোহাগ তখন একটা মানিব্যাগ হাতে এগিয়ে আসে।
এবং অতি বিনয়ের সঙ্গে বলে, মুরব্বী, এই মানিব্যাগটা পড়েছে, এটা কি আপনার? ব্যাগ ভর্তি টাকা। বেশিরভাগ বৃদ্ধরাই বলে, হ্যাঁ বাবা, আমার। আল্লাহ তোমার ভালো করুক। মানিব্যাগে কত টাকা আছে বলতে পারেন? বাবা, গণা নাই। বুড়া মিয়া, 2 দিন পরে কবরে যাবেন। লোভ আছে 16 আনা। অন্যের ব্যাগ বলতেছেন নিজের। বাবা, ভুল হয়েছে, অন্ধকারে বুঝি নাই। আমার মানিব্যাগ পকেটেই আছে। দেখি, পকেটের মানিব্যাগ দেখি। এর মধ্যে দলের বাকিরা এসে রিকশা ঘিরে দাঁড়ায়। একজনের হাতে সুন্দর কাজ করা রাজস্থানী ছুরি। এই ছুরির বিশেষত্ব হচ্ছে, এমনিতে দেখলে মনে হবে লতা ফুল আঁকা 6 ইঞ্চি ধাতুর স্কেল। বুতাম টিপলেই হঠাৎ শব্দে ছুরি বের হয়ে আসে। ছুরির মাথা বকের ঠোঁটের মতো সামান্য বাঁকা। বৃদ্ধ খটার শব্দে ছুরি বের হওয়া দেখে ততক্ষণে তার আক্কেল গুরুম হয়ে গেছে। মুরব্বীর মানিব্যাগটা দিয়ে কানে ধরে বসলেন। মিথ্যা বলার শাস্তি। আমরা দূর থেকে লক্ষ্য রাখব। কান থেকে হাত সরালেই এই ছুরি পেটে হান্দায় দেব। বিশেষ একটা জায়গা, জিয়ার মাঝারের দক্ষিণ পাশে অনেককেই কানে ধরে যেতে দেখা যায়। মিউনিসিপ্যালিটির লোকজনের সঙ্গে বন্দোবস্ত করা আছে। এই জায়গায় স্ট্রিট লাইট সব সময় নষ্ট থাকে। এত কিছু জানলাম কিভাবে? একটু পরে বলি। আগে তরুণী মেয়েদের কাছ থেকে গহনা এবং ব্যাগ কিভাবে নেওয়া হয় এইটা বলি। মনে করা যাক, কোনো এক তরুণী রিক্সা করে যাচ্ছে। জায়গাটা অন্ধকার দেখে তরুণী খানিকটা ভীত। হঠাৎ সে দেখবে এক যুবক, সোহাগ, এগিয়ে আসছে এবং ব্যাকুল গলায় বলছে, আপু, 1 সেকেন্ড দাঁড়ান, প্লিজ আপু, প্লিজ। মেয়ে কিছু বলার আগেই রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দেয়। সোহাগ এগিয়ে আসে, হাত কসলাতে কসলাতে বলে, বন্ধুর সঙ্গে একটা বাজি ধরেছি। বাজি জিতলে 1000 টাকা পাই। আপা, আপনার পায়ে ধরি, হেল্প মি। তরুণী তখন বলে, কি বাজি? আপনাকে চুমু খাবো। আপনি কিছুই বলবেন না, এই বাজি। আপু, আমি দাঁত ক্লোজ আপ টুথপেস্ট দিয়ে মেজে এসেছি, কোনো সমস্যা নেই। রিক্সাওয়ালা ভাই, তুমি অন্যদিকে তাকাও। তুমি থাকায় আপু লজ্জা পাচ্ছে। আপু, ওই যে দেখুন, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে বাজির ফলাফল দেখার জন্য। ওদেরকে বলে দিয়েছি যেন মোবাইল দিয়ে ছবি না তুলে। কেউ যদি ছবি তুলে তাহলে ভুঁড়ির মধ্যে ছুরি ঢুকিয়ে দেব। এই দেখেন ছুরি। কঠোর শব্দ হয়। ফলার ভেতর থেকে রাজস্থানী ছুরি বের হয়ে আসে। চুমুর হাত থেকে বাঁচার জন্য তরুণীর সঙ্গে যা আছে সবই দিয়ে দেয়। হাত ব্যাগ, ঘড়ি, গলায় চেন, ইমিটেশনের গয়না কিছুই নিজের কাছে রাখে না। ছিনতাই দলের প্রধান তখন অতি ভদ্রভঙ্গিতে বলে, সব কেন দিয়ে দেবেন আপা? রিক্সা ভাড়া দিতে হবে না? 20টা টাকা রাখুন আপু। এই রিক্সাওয়ালা, আপুকে সাবধানে নিয়ে যাও। অন্ধকার জায়গা অ্যাভয়েড করবে, দিনকাল খারাপ। ঘটনা যা বললাম সবই পত্রিকায় প্রকাশিত। ছিনতাইকারীর দলের প্রধান, ক্যারাম চ্যাম্পিয়ন সোহাগ যে পল্টু স্যারের আপন চাচাতো ভাই, সেটা কিভাবে জানলাম বলি। হাসপাতাল থেকে ফেরার দ্বিতীয় দিনে সন্ধ্যায় পল্টু স্যার অস্থির হয়ে পড়লেন। নতুন বই কিনবেন। ড্রাইভারকে ডেকে বললেন, গাড়ি বের করো। ড্রাইভার বলল, স্যার, গাড়ি তো বসে গেছে। পল্টু স্যার বললেন, গাড়ি বসে গেছে মানে কি? গাড়ি তো বসেই থাকে, দাঁড়িয়ে থাকে না। ব্যাটারি বসে গেছে স্যার, নতুন ব্যাটারি কিনতে হবে। 2 মাস আগে না ব্যাটারি কিনলে? ব্যাটারি হলো লাকের ব্যাপার। কোনো ব্যাটারি 2 দিনেই শেষ হয়, আবার কোনোটা 2 বছর চলে। ঠিক না হিমু ভাই? বলেই ড্রাইভার আমাকে চোখ টিপ দিল। বাধ্য হয়ে আমাকে ওই চোখ টিপ দিয়ে টিপ ফেরত দিতে হলো। সে আমার সঙ্গে আন্ডারস্টিংয়ে যেতে চাচ্ছে। কাজের লোক, ভুয়া, মালি, ড্রাইভার, দারোয়ান, এদের রসুনের বোটা হয়ে থাকাই নিয়ম। একজনের অপরাধ সবার অপরাধ। ড্রাইভার বলল, 5000 টাকা দেন স্যার, নতুন ব্যাটারি নিয়ে আসি। তবে আজ গাড়ি বের করতে পারবো না। তবে আজ গাড়ি বের করতে পারবেন না। পল্টু স্যার ড্রাইভারকে ব্যাটারির টাকা দিয়ে আমাকে নিয়ে বই কিনতে বের হলেন। আমরা রিক্সা করে যাচ্ছি। যথাসময়ে এবং যথা জায়গায় একজন টাকা ভর্তি মানিব্যাগ নিয়ে ছুটে এলো এবং চেঁচাতে লাগলো, মুরব্বী, এই মানিব্যাগ কি আপনার? পল্টু স্যার বললেন, কে, সোহাগ না? কেমন আছো? যুবক চোখ মুছে
যুবক চোখ মুখ কুঁচকে ফেলে বললেন, ভালো আছি পল্টু ভাইজান। পল্টু স্যার বলল, এই মানিব্যাগ আমার না, আমারটা পকেটেই আছে, মনে হয় অন্য কারোর। আমি বললাম, ভাই মানিব্যাগটা আমার, পকেট থেকে পড়ে গেছে, খেয়াল করি নাই। সোহাগের বন্ধুরা এগিয়ে আসছিল, সোহাগের ইশারায় তারা পেছনে সরে গেল। সোহাগ আমার দিকে তাকিয়ে বলল, আপনার যে মানিব্যাগ তার প্রমাণ কি? এখানে কত টাকা আছে বলতে পারবেন? আমি বললাম, এখানে আছে ১৯১০ টাকা। ভাই আপনি গুনে দেখেন। পল্টু স্যার বললেন, দেখি আমি গুনে দিই। টাকা গুনতে আমার ভালো লাগে, বইয়ের পাতা উল্টাতে যেমন ভালো লাগে, টাকা গুনতেও ভালো লাগে। টাকা গোনার সময় মনে হয় বইয়ের পাতা উল্টাচ্ছি। টাকা গুনে দেখা গেল ১৯১০ টাকাই আছে। কাকতালীয় ব্যাপার ছাড়া কিছুই না। সবার জীবনেই কাকতালীয় ব্যাপার ঘটে, আমার বেলায় একটু বেশি বেশি ঘটে। সোহাগকে হতভম্ব অবস্থায় রেখে আমরা চলে এলাম। পল্টু স্যার বললেন, আমার সমস্ত বিষয় সম্পত্তি এই ছেলের পাওয়ার কথা, আমার কোনো ওয়ারিশ নাই। আমি বললাম, স্যার আপনার কি অনেক টাকা পয়সা? পল্টু স্যার বললেন, হুম। আমি বললাম, এত টাকা কিভাবে করেছেন? পল্টু স্যার বললেন, আমি করব কিভাবে, আমার বাবা করেছেন, ব্যবসা করতেন। কিসের ব্যবসা কিছুই জানি না। তার কথা ছিল, যেদিন ২০ কোটি টাকার সম্পদ হবে সেদিন তিনি তওবা করে টাকা রোজগার বন্ধ করবেন। তওবা করার সুযোগ তিনি পেয়েছিলেন স্যার? তওবা করার সুযোগ কি পেয়েছিলেন স্যার? না। যেদিন তওবা করার কথা ছিল সেদিন সকালবেলায় নাস্তা খাবার সময় মাংসের টুকরা গলায় আটকে গেল। আমি তখন তার সামনে বসে নাস্তা খাচ্ছিলাম। আমি বুঝতেই পারি নাই বাবা মারা যাচ্ছেন। আমি ভাবছি বাবা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন কেন। তারপরেই ধুম। ধুম কি? ধুম করে ওনার মাথাটা টেবিলে পড়ে গেল। তুমি আবার ভেবো না মাথা খুলে টেবিলে পড়ে গেছে, উনাকে সহই পড়েছে। মাথা টেবিলে লেগে ধুম শব্দ হয়েছে। ও আচ্ছা। পল্টু স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ধুম বলা ঠিক হয় নাই, বলা উচিত ছিল ধুম ঝনঝন। ধুম করে মাথাটা টেবিলে লাগলো। টেবিলে পানির যে গ্লাস ছিল সেটা মেঝেতে পড়ে ভেঙে শব্দ হলো ঝনঝন, কাজেই ধুম ঝনঝন। আমি স্যারের দিকে তাকিয়ে আছি। বাবার মৃত্যু যে কারো কাছে ধুম ঝনঝন হতে পারে তা আমার ধারণাতে নেই। একজন সর্ববিষয়ে নির্বিকার মানুষ এ ধরনের কথা বলতে পারে? উনি কি মহাপুরুষদের মতো চরম নিরাসক্তদের একজন? মহাপুরুষ সম্পর্কে আমার বাবার ধ্যান ধারণা এরকমই। মহাপুরুষদের নানান লক্ষণ বলতে গিয়ে তিনি বলেছেন, আসক্তি, চরম আসক্তির অন্য নাম নিরাসক্তি। মহাপুরুষেরা সর্ববিষয়ে যে নিরাসক্তি দেখাইয়া থাকেন তাহা চরম আসক্তিরই অন্য পরিচয়। তোমাকে উদাহরণ দিয়া বুঝাই। মনে করো এক লোকের মদ্যপানের কিছু নেশা আছে। সেই ব্যক্তি মাঝে মধ্যে কিছুদিন মদ্যপান করিবে, তাহার জন্যে নানান আয়োজন করিবে। মদ্যপানের সময় চাটের ব্যবস্থা, সঙ্গীত শ্রবণের ব্যবস্থা ইত্যাদি। এই লোকই যখন মদ্যপানের চরম আসক্তি দেখাইবে তখন সে সুরিয়াখানায় উপস্থিত হইবে। তখন তাহার চাটের প্রয়োজন নাই, সঙ্গীতেরও প্রয়োজন নাই, মদ্য হইলেই হইল। এই আসক্তি আরো বাড়িলে মদ্যপানেরও প্রয়োজন ফুরাইবে। নেশার বস্তু থাকিবে কিন্তু নেশা থাকিবে না। একগাদা বই কিনে বাসায় ফিরে দেখি ড্রাইভারের ঘরের সামনে বেঞ্চিতে সোহাগ বসে আছে, হাতে সিগারেট। পল্টু স্যারকে দেখে সে সিগারেট লুকানোর চেষ্টা করল। স্যার তার দিকে ফিরেও তাকালেন না। হাত ভর্তি বই নিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উঠলেন। এক্ষুনি তাকে বই পড়া শুরু করতে হবে, খেজুরে আলাপের সময় নেই। ড্রাইভার চাপা গলায় ডাকল, হিমু ভাই শুনে যান, আপনার সঙ্গে কথা আছে। সোহাগ ভাইজান কি জানি বলবে, আপনি উনার চিনেন তো? আমি বললাম, দেখা হয়েছে, ওস্তাদ মানুষ। সোহাগ সিগারেট ছুঁড়ে ফেলে বলল, যে দেখা হয়েছে সেই দেখা কোনো দেখাই না, তোমার সঙ্গে আসল দেখা বাকি আছে। আমি বললাম, আসল দেখা কখন হবে? রোজ হাসরের ময়দানে? রোজ হাসর আমি তোমার দেখায় দিব। মানিব্যাগ আন। মানিব্যাগ তো জমা দিয়ে দিয়েছি। কোথায় জমা দিয়েছ?
ধানমন্ডি থানার ওসি সাহেবের কাছে জমা দিয়ে দিয়েছি। উনি যেন আসল মালিককে ফেরত দেন। আমাকে ধানমন্ডি থানা চিনাও? চল আমার সঙ্গে থানায়, ব্যাগ রিলিজ করে নিয়ে আয়। ড্রাইভার আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মানিব্যাগ দিয়ে দেন হিমু ভাই, এই লোক কিন্তু ডেঞ্জার। আমি সোহাগের দিকে তাকিয়ে বললাম, ভাইজান আপনি নাকি ডেঞ্জার? সোহাগ বেঞ্চি থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, প্রমাণ চাস? তুই প্রমাণ চাস? সে যে ডেঞ্জার এটা প্রমাণ করার জন্যই বোধ হয় তুই তুই করে বলছে। তবে একটা হাত পকেটে ঢুকিয়েছে, মনে হচ্ছে রাজস্থানী বস্তু বের হবে। কি কথা বলস না কেন, প্রমাণ চাস? আমি বললাম, প্রমাণ সবাই চায়। পাকিস্তানি মিলিটারি প্রমাণ চেয়েছে। হিন্দু না মুসলমান এই প্রমাণ। অনেকেই লুঙ্গি খুলে যন্ত্রপাতি দেখাতে হয়েছে। ড্রাইভার ভীত গলায় বলল, ভাইজান এইখানে কিছু করবেন না, যা করবার বাইরে নিয়ে করেন। শোক রাজস্থানী ছুরির বোতাম টিপে যাচ্ছে, জিনিস বের হচ্ছে না। আমি বললাম, নষ্ট হয়ে গেছে নাকি? সোহাগ আগুন চোখে তাকালো। আমি বললাম, নষ্ট জিনিস পকেটে রাখা ঠিক না। তারপর আবার করেছেন টিপাটিপি। এই জিনিস পকেটে রাখবেন, হঠাৎ আপনা আপনিই খুলে যাবে, পুট করে আপনার বিচি দুটো খুলে পড়ে যাবে, তখন সবাই আপনাকে ডাকবে এক বিচি সোহাগ। ড্রাইভার মহাচিহ্নিত গলায় বলল, হিমু ভাই এসব কি বলেন? আপনি কারে কি বলতেছেন নিজেও জানেন না। সোহাগ বলল, জানবে, 24 ঘন্টার মধ্যে জানবে। যদি না জানে, আমি পিতামাতার সন্তান না, আমি জারদ সন্তান। ড্রাইভার সোহাগের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। সে ঝামেলা চায় না। গাড়ির তেল, ব্যাটারি, টায়ার এইসব মাঝে মাঝে চুরি করে সে জীবনটা পার করে দিতে চায়। ঘরে ঢুকে দেখি পল্টু স্যার বই নিয়ে বসে আছেন। তার মুখ প্রশান্ত। যে লেখক এই বইটি লিখেছেন তিনি দৃশ্যটা দেখলে আরাম পেতেন। অবশ্য তার কাছে মনে হতো তার লেখা জীবন সার্থক। স্যার চা বা কফি কিছু লাগবে? না। লেবুর শরবত করে দেব, ক্লান্তি দূর হবে। তাহলে করে দাও। রান্নাঘরে ঢুকে দেখি লেবু নেই। আমি স্যারকে বললাম, স্যার ঘরে লেবু নেই, লেবু ছাড়া লেবুর শরবত করে দেব। দাও। লেবুর শরবত দিয়ে চেষ্টা করতে থাকলাম লকারটা খুলতে পারি কিনা। রিং ঘুরাতে থাক, এক সময় না এক সময় খুলবেই। 7টা মাত্র সংখ্যা। আমার ধারণা অতি গুরুত্বপূর্ণ কোনো কিছু লকারে আছে। কি আছে মনে করতে পারছি না। আমি লকারে রিং ঘুরাচ্ছি। শুরু করেছি শূন্য দিয়ে। 0 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 1 0 0 0 0 0 0 1 1 0 0 0 0 1 1 1। এ তো দেখি ভয়ঙ্কর ব্যাপার। মোট কতবার ঘুরালে একবার না একবার বিশেষ সংখ্যাটা চলে আসবে, তাই বা কে জানে। বাদলকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। অঙ্ক তার কাছে ছেলে খেলা। আমি রিং ঘুরিয়েই যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর মধ্যদুপুর। আজ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।